আজকে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের একটা সংগঠন ফ্যামের একটা বৈঠক ছিল। তারা বলছে 26 লক্ষে তারা বৈঠক করছে। সেখানে তারা প্রকাশ্যেই বলছে যে অভিষেক সেনাপতি, মমতা আদর্শ, মমতা সর্বাধিনায়িকা। তো এই পরিস্থিতিতে তারা বলছে যে হলুদ জার্সিতে এবার পথে ময়দানে নামুন। তো সে কবেই তো আমরা পড়েছিলাম সেই টেনিদার গল্পে, হলদে সবুজ ওরাং ওটাং, ইটপাটকেল চিৎপটাং। তো ওদের এতদিন ওরা সবুজ জার্সি পরে নামতো, এখন হলুদ জার্সি পরে নামবে, ওরা হলদে সবুজ ওরাং ওটাং। সেখানে কিছু সময় আগেই এসেছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি এসে ব্যাকরণের পাঠ দিলেন। ব্যাকরণের পাঠ দিতে গিয়ে তিনি বোঝালেন যে দুজনেরই নাম বলতে হবে, অর্থাৎ অভিষেক এবং মমতা। পরোক্ষে তিনি এটাই বলতে চাইলেন যে সঠিক ব্যাকরণ মেনে বলতে হবে, ব্যাকরণগত ভুল চলবে না, দুজনেরই নাম বলতে হবে। হ্যাঁ, দুজনের নাম তো অবশ্যই বলতে। বাবুল সুপ্রিয় 4 জনের নাম বলেন, মোদি, অমিত শাহ, অভিষেক, মমতা। ওনার তো 4 জন লিডার। তা ঠিকই বলেছেন যে আমি 4 জনের নাম বললাম আর তোমরা 2 জনের নাম বলতে পারছো না, ঠিকই বলেছেন। বীরভূমের বোলপুরের তৃণমূলের মহিলা পঞ্চায়েত সদস্যকে দিয়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ করেছে শাসক দল, এবং সেই অভিযোগকারী মহিলা তিনি নিজে বলছেন যে তাকে রেপ করাই হয়, ধর্ষণ করাই হয়। এটা তো তৃণমূল কংগ্রেসের পুরনো রাজনৈতিক পদ্ধতি। মমতা বন্দ্যোপাধ্যায় যারা শুরু করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, সে নাকি ধর্ষিতা হয়েছে বলে, আপনাদের মনে থাকবে 90-এর দশকে জ্যোতি বসুর ঘরের সামনে রাইটার্স বিল্ডিংয়ে নিয়ে গিয়ে বসে পড়তে গেছিলেন যে তাকে নাকি ধর্ষণ করা হয়েছে। পরবর্তীকালে দীর্ঘ শুনানি হয় এবং আদালতের রায়ে এটা প্রমাণিত হয় যে তাকে দিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ করানো হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা হয়ে ধর্ষণের মতো একটা ঘৃণ্য অপরাধকেও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে আজকে এই জায়গায় এসছেন। একদম হয়ে গেছিল যে ওই যে ধর্ষণটা হচ্ছে বানানো গল্প ছিল। আদালতের রায়ে এটা প্রকাশিত হয়ে গেছিল। সত্যিকারের ধর্ষণ যেখানে হয়েছে সেই আরজিকরকে মমতা বন্দ্যোপাধ্যায় আড়াল করবেন, আর যেখানে ধর্ষণ হয়নি সেখানে রাজনৈতিক প্রয়োজনে ওরা ধর্ষণের গল্প তৈরি করবে। এর নামই মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথেই চলছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারী আজকে হলদিয়া থেকে বলেছেন যে দিল্লির ঝাঁটা বিদায় হয়েছে, এবার ওনাকেও 26-এ ঝেঁটিয়ে বিদায় করবে। উনি তো এর আগে 21-এও বিদায় করবেন বলেছিলেন। কিন্তু ঘটনাটা হচ্ছে, দেখুন, একটা রাজ্যের বিরোধী দলনেতা তিনি সেই রাজ্যের সরকারে যারা আছে তাদেরকে বিদায় করার চেষ্টা করবেন, এর মধ্যে তো কোনো অস্বাভাবিক কিছু নেই। কিন্তু যে কথাটা আমরা বারবার বলছি যে এদের এই যাবতীয় বিবৃতি, পাল্টা বিবৃতির বাইরে আপনি প্র্যাকটিক্যালি বলুন তো 2014 থেকে আজকে 2025 নেই করে তো কম দিন হলো না, 11 বছর রাজ্যের প্রধান বিরোধী শক্তি বিজেপি, কেন্দ্রে তাদের সরকার, তৃণমূলকে কতটা অসুবিধায় আপনারা ফেলতে পেরেছেন। একদম কাজের কথায় আসুন, 1, 2, 3, 4 করে বলুন যে তৃণমূলকে আমরা এই অসুবিধায় ফেলতে পেরেছি। ওদের বিরুদ্ধে এত চুরি, এত দুর্নীতির, এত প্রমাণ, এত অত্যাচার, মানুষ খুন, সিবিআই ইডির কাছে একটার পর একটা মামলা গেছে। কোনো সিবিআইকে ইডিকে বিজেপির হয়েও কাজ করতে হতো না, সিপিএমের হয়েও কাজ করতে হতো না, কংগ্রেসের হয়েও কাজ করতে হতো না। তারা যদি শুধুমাত্র নিজেদের সংবিধান প্রদত্ত কর্তব্যটা পালন করতো তাহলে পিসি ভাইপো সহ গোটা তৃণমূল আজ জেলে থাকতো। আপনাদের নেতারা সেটা করতে দিলেন না। আরএসএসেরও রিপোর্ট এখন মিডিয়ায় প্রকাশিত হয়ে গেছে, ইন্টারনাল রিপোর্ট, যেখানে ওরা পরিষ্কার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসুবিধায় ফেলা আমাদের উদ্দেশ্য নয়। অতএব শুভেন্দু অধিকারীর এইসব বিবৃতি আমরা আগেও শুনেছি। উনি 2022 সালে বলেছিলেন 12ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর এবং 20শে ডিসেম্বর নাকি সরকার পড়ে যাবে এবং ওনারা ক্ষমতায় চলে আসবেন। আজ 2025-এর 22-এর পরে 23, 24শে ডিসেম্বর পার করে এখন 25শে 2025-এ চলে এসেছি। সুতরাং ওনার এই ফাঁকা বাতেলাবাজির বাইরে বাস্তবে বিজেপি প্রধান রাজনৈতিক বিরোধী হিসেবে তৃণমূল কংগ্রেসকে কতটা অসুবিধায় ফেলতে পারলো, আসুন আমরা তার একটা জমা খরচ নিই। তিনি আরও বলেছেন যে প্রশাসনের অফিসারদের উল্লেখ দিকে তীর করে বলেছেন যে আমাদের আন্ডারে 25 বছর কাজ করতে হবে, তৈরি থাকুন, 26 সালে সাফ করব। একই প্রসঙ্গ কার্যত। দেখো কথাটা কি, আমি আবার এটা বলছি যে শুভেন্দু অধিকারী নিজে যখন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন তখন তো পুলিশকে, প্রশাসনকে সবচেয়ে খারাপভাবে ব্যবহার কীভাবে করতে হয় শুভেন্দু অধিকারী দেখিয়েছিলেন। যদি কোনোদিন হিসেব নেওয়া হয় তাহলে ওই দিন থেকে হিসেব শুরু হবে। শুভেন্দু অধিকারী কী বলেছেন আমি জানি না, কিন্তু আমরা বলছি বামপন্থীরা যদি আমরা সরকারে আসি তাহলে কিন্তু 21 থেকে 26 মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সরকারি অফিসারদের ভূমিকার বিচার হবে না, 2011 থেকে বিচার শুরু হবে। তাতে কিন্তু শুভেন্দু অধিকারীও বাঁচবেন না, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রাও পার পাবেন না। হাতে পায়ে ধরে বিজেপি টাটাদের বাংলায় ফেরাবে। হ্যাঁ, আগে লাথি মেরে তাড়িয়েছিল, এখন হাতে পায়ে ধরে ফেরাবে। তখন শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, তথাগত রায়, রাজনাথ সিং সবাই একসঙ্গে টাটাদেরকে আটকেছিলেন। প্রশ্ন এখানে টাটাকে আটকেছিলেন না বিড়লাকে আটকেছিলেন তার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে বাংলায় শিল্প আটকেছিলেন। এবং কার সবচেয়ে বেশি উপকার হয়েছিল আপনি যদি রাজনৈতিকভাবে বলেন কি দলীয়ভাবে বলেন, পশ্চিমবাংলা থেকে সিঙ্গুরের কারখানাটা বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি উপকার কার হলো? উপকার হলো নরেন্দ্র মোদীর। গুজরাটের সানন্দে সেই কারখানাটা হলো, ওখানে এমপ্লয়মেন্ট হলো, ওখানকার ছেলেমেয়েরা চাকরি পেলো, ওখানে একটা টাউন একটা ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ তৈরি হলো, যেটা পশ্চিমবাংলায় হতে পারতো, যেটা সিঙ্গুরে হতে পারতো, যেটা হুগলি থেকে শুরু করে গোটা বাংলার চেহারা পাল্টে যেতে পারতো।
সেটা হলো গুজরাটে। এর ফলে তো লাভবান হয়েছেন শুভেন্দু অধিকারীর দল, মানে শুভেন্দু অধিকারী তখন সেই দলে ছিলেন না। এবং বাংলাটা কথা আছে, সাপ হয়ে দংশাবো ওজা হয়ে ঝাড়বো। প্রথমে শুভেন্দু অধিকারী মমতার পেছন পেছন ঘুরে টাটাকে তাড়াবেন, নন্দীগ্রামে মানুষ খুন করবেন, তারপরে আবার বিজেপিতে গিয়ে বলবেন যে আমি টাটাকে ডেকে আনবো। শুভেন্দু অধিকারীর বাবার ক্ষমতা রয়েছে। 2007 থেকে আজকে 2000, ধরুন আমি ধরে নিচ্ছি 26-এ কথা বলছি, উনি আসলেন 2007 থেকে 26, এই 19টা বছর ফেরত দেবেন যে ছেলে মেয়ের জীবন থেকে চলে গেছে। শুভেন্দু অধিকারী বাপের ক্ষমতা আছে? যে কারখানাটা 2007-8 সালে তৈরি হওয়ার কথা ছিল, তাতে তো একটা গোটা প্রজন্মের একদিনে কাজ করে, তাদের ঘর সংসার করে, তাদের বড় হয়ে ছেলে মেয়ের বিয়ে থাওয়া দিয়ে দেওয়ার কথা ছিল আর কয়েক বছরের মধ্যে। আজকে এই ছেলে মেয়েগুলোর জীবনের এই বছরগুলো কে ফেরত দেবে? আজকে বাংলার যত বাবা মাকে মারা যাওয়ার পরে 3 দিন তার ফ্রিজে থাকতে হলো, তার ছেলে কি তার মেয়ে বাইরে কাজ করে, বাইরে থেকে ফিরে বাবা মার দেহটাকে ফ্রিজ থেকে বার করে সৎকার করবে? আপনি পারবেন আপনার সেই বাবা মাগুলোকে জীবনের শেষ মুহূর্তে নিজের সন্তানের কোলে মাথা রেখে মারা যাওয়ার সেই তার অধিকারটাকে তাকে ফেরত দিতে পারবেন? শুভেন্দু অধিকারী ফেরত দিতে? এখন দাঁড়িয়ে এই কথাগুলো বলছে, নির্লজ্জ বেহায়া, লজ্জা করে না? আরও একটি প্রতিশ্রুতি দিয়েছেন বাংলার মানুষকে যে বিজেপি রাজ্যে ক্ষমতা এলে 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেওয়া হবে। আমি শুনে এই সমস্ত এই পাগলের প্রলাপে ওরা এখন 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না, বিজেপি ক্ষমতাতেও আসবে না। বাংলার মানুষ তিনি যে সরকারি প্রকল্পের সুবিধা পাবেন সেটা বাংলার মানুষের অধিকার। আমরা এইটুকু বলতে পারি, পশ্চিমবাংলার যে সামাজিক বিন্যাস, 30% মানুষ এখানে ধর্মের সংখ্যালঘু মুসলমান, তারা কখনো চাইবেন না এখানে বিজেপি আসুন। বাংলার যে সাংস্কৃতিক সামাজিক ঐতিহ্য, রবীন্দ্রনাথ বিবেকানন্দ থেকে শুরু করে, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে, সত্যজিৎ রায় থেকে শুরু করে, বা তারও আগে থেকে, আপনি শ্রী চৈতন্য মহাপ্রভুর সময় থেকে বাংলার যে সাংস্কৃতিক ঐতিহ্য, তাতে বাংলার হিন্দু সমাজ তার একটা বড় অংশ তারা ধর্মনিরপেক্ষ, তারা হিন্দু, তারা ঈশ্বরে বিশ্বাস করেন, তারা ধর্মে বিশ্বাস করেন, তারা পুজো করেন, কিন্তু তারা ধর্মীয় বিদ্বেষে বিশ্বাস করেন না। আমি আমার ঠাকুমাকে দেখেছি ছোটোবেলা যখন তুলসী মঞ্চে ওই প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যাবেলা পুজো দিচ্ছে, নিজের সন্তানের নিজের পরিবারের মঙ্গল কামনা করতে দেখেছি। আমি কখনো আমার ঠাকুমাকে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করতে দেখিনি যে হে ভগবান সব মুসলমানকে মেরে ফেলো। সুতরাং শুভেন্দু অধিকারীরা যা করছেন এইটার সঙ্গে বাংলার হিন্দু ধর্মেরও কোনো সম্পর্ক নেই, বাংলার সাধারণ হিন্দু মানুষের সংস্কৃতিরও কোনো সম্পর্ক নেই। অতএব যখনই মেন অপোজিশন পার্টি হিসেবে বিজেপি থাকছে, অল্টারনেট হিসেবে বিজেপি থাকছে, তখন বাংলার সংখ্যালঘু মুসলমান এবং বাংলার ধর্মনিরপেক্ষ হিন্দু কোটি কোটি মানুষ, তাদের কাছে বিজেপিকে আটকানোটাই প্রধান হয়ে যাচ্ছে। অতএব বিজেপিকে এটা বুঝতে হবে সবাইকে যে বিজেপি কিন্তু পরীক্ষায় বসছেই একটা 100 নম্বরের পেপারে 60 নম্বর কি 50 নম্বরে পরীক্ষা দিতে বসছে, বাকিটা ওদের প্রথমেই ছেড়ে বসতে হচ্ছে। আমরা বলতে পারি আমরা বামপন্থীরা, আমাদেরকে কেউ সমর্থন করতে পারেন, কেউ সমর্থন না করতে পারেন রাজনৈতিক কারণে, কিন্তু আমাদেরকে কেউ ভয় পান না, আমাদেরকে কেউ ঘেন্না করেন না। অতএব আমাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় টক্কর হবে 100-100। যদি বিজেপি না থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় হারলে তৃণমূল কংগ্রেস আসলে বাম কংগ্রেস সরকার হবে। যদি এই পরিবেশ থাকে পশ্চিমবাংলায়, তাহলে ওই সংখ্যালঘু ভোট আর ধর্মনিরপেক্ষ হিন্দুর ভোট মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে কবজা করতে পারবেন না, সেই ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় পরাস্ত হবেন। লাস্ট প্রশ্ন, গতকাল ইডেনে খেলা চলাকালীন বিরাট কোহলির কাছে একজন পৌঁছে গিয়েছিল এবং সেইটার ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ দাঁড়িয়ে খেলা দেখছে, অথচ এদিক থেকে একজন ভেতরে চলে যাচ্ছে। প্রশ্ন এটাই, খেলোয়াড়দের মাঠের ভিতরে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যাদের, তারা কি খেলা দেখার জন্য সেখানে পোস্টিং ছিল? এটা খুব আনপ্রফেশনাল ব্যবহার, পুলিশের দিক থেকে এটা গাফিলতি। দেখুন একটা কথা বলবো, পৃথিবীর বিভিন্ন স্টেডিয়ামে বিভিন্ন মাঠে আপনারা দেখবেন এই ঘটনাগুলো মাঝে মধ্যে ঘটে যায়, এগুলো দুর্ভাগ্যজনক। কিন্তু আর এটা ওয়ার্ল্ড কাপের সময়ও মাঝে মধ্যে দেখবেন সেই দৃশ্য আছে, কেউ ঢুকে গিয়ে রোনাল্ডিনোর পায়ে পড়ছে। 100 বার সতর্ক থাকা, এগুলো ঘটে যায় এখন। কিন্তু মুশকিলটা হচ্ছে কি যে মানে একজন, কালকে ছবিটা আমরা সবাই দেখেছি, সে বিরাটের খুব ভক্তই দেখে বোঝা গেল, কিন্তু এর মধ্যে দিয়ে কোনো নাশকতার ঘটনাও ঘটে যেতে পারে। মুশকিল হচ্ছে মাঠের মধ্যে ঢোকাটাকে আপনি যারা আটকাতে পারছেন না, সে যে গ্যালারিতে স্টেডিয়ামেও বোম নিয়ে ঢুকছে না কি না, আপনি তো মানে সেটাও আটকাতে পারবেন না। সেখানে তো আপনার একজনকে আটকানোর ক্ষমতা নেই, আপনি 90,000 লোককে কী করে আটকাবেন? অতএব সেখানে 100 বার এই গাফিলতিটাকে চিহ্নিত করতেই হবে বা পুলিশকে সচেতন হতে হবে। তবে এইটা বলছি যে দেখুন, কালকে তো রামনবমী ছিল না, তাও তো আইপিএল এর মাঠটাকে পুরোপুরি সুরক্ষিত করতে পারছে না। তাহলে আবার এরপরে আইপিএল এর একটা খেলা বাতিলই হয়ে গেল, কলকাতা থেকে আসামে চলে গেল সেদিন রামনবমী আছে বলে। তো রামনবমী থাকলে আইপিএল বাতিল কেন? রামনবমী না থাকলেও তো দেখা যাচ্ছে পুলিশ মাঠটাকে ঠিকমতো করে প্রোটেক্ট করতে পারছে না কলকাতার পুলিশ। আসলে পুলিশ তখন দাঁড়িয়ে ভাবছিল যে কখন খেলা শেষ হবে, তারপর আমি গিয়ে কোন প্রমোটার বেআইনি ছাদ ঢালাই করছে সেখান থেকে স্কোয়ার ফুট টাকা তুলবো। পুলিশের তখন ওটাই কাজ হয়েছে। সুতরাং যে কাজগুলো করার জন্য ওরা পুলিশ হয়েছে, সেই কাজ আর করবে কোত্থেকে?